কিছুদিন ধরে এই সুন্দর গ্রামটাতে এক অভিশপ্ত ছায়া নেমে এসেছে। সেই ছায়া দেখা যায় সন্ধ্যা নামলে, কিন্তু গ্রামের কোনো মানুষ এখনো সেই ছায়াটাও দেখেনি। শুধু তারা এটা জানে যে কয়েকদিন ধরে গ্রাম থেকে হঠাৎ হঠাৎ মানুষ উধাও হয়ে যাচ্ছে। কেউ জানে না কে নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যাচ্ছে। ভাই, কালকে আবার গ্রামের মতিন মিয়া হঠাৎ কোথাও উধাও হলো। ওটাই তো কথা রে ভাই, জলজ্জান্ত মানুষগুলো গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু এটার কারণ কি হতে পারে? কে নিচ্ছে এভাবে? এটা কি কোনো মানুষের কাজ? না, আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ না। মনে হয় জঙ্গল থেকে কোনো হিংস্র জীবজন্তু গ্রামে এসে লুকিয়ে থাকছে, পরে মানুষকে একা দেখলে তুলে নিয়ে যাচ্ছে। এমনটা হলে তো তার পায়ের ছাপ কিংবা মানুষের রক্তের দাগ থাকতো। এসব তো কিছুই নেই। তাহলে কি গ্রামে ছেলেধরা এসেছে? ছেলেধরা আসলে কি আমাদের মতো এরকম আধবুড়োদের ধরে নিয়ে যাবে? মনে হয় গ্রামের উপর কোনো অভিশাপ লেগেছে। তারা ভেবেছে বাঘ ভাল্লুক নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে এসে, কিন্তু তারা জানতো না তাদের বিপদ জঙ্গল থেকে না, আকাশ থেকে আসছে। গাছের ডালে বসে যে মিটি মিটি চায়, ডানা ঝাপটে সে কোথায় হারিয়ে যায়। পাখির দেহ আর মানুষের রূপ কোথায়, তার চোখে যেন জমা হাজারো বিমূর্ত ব্যথা। এদিকে গ্রামের গোপুদা ও তার বউ ছাদের উপর শুয়ে গল্প করছিল। দেখেছো আজকে আবহাওয়া কত সুন্দর? দেখেছো আমি কত সুন্দর করে সেজেছি? যা, তোমার শুধু ঘুম না, আমি এদিকে কি বলছি কোনো খেয়াল নাই। গোপুদার বউ তাকে কিছু দেখাতে চাচ্ছিল, আর সে অন্ধকার দেখছিল, কারণ তার চোখে ঘুম ছিল। কিন্তু হঠাৎ দুজনের চোখে সর্ষে ফুল দেখল, কারণ তাদের সামনে উড়ে এসেছে সেই মুরগিকন্যা। তারা দুজনে তো এমন অদ্ভুত জীব দেখে অবাক। সেই মুরগিকন্যা উড়ে গিয়ে গোপুদাকে ঠোঁটে নিয়ে উড়াল দিল এবং তাকে উড়িয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। তাকে নিয়ে গেল এক পর্বতের উপর, যেখানে ছিল অনেক বড় একটা ডিম। মুরগিকন্যা গোপুদাকে সেই ডিমের ভেতরে ছুঁড়ে দিল। অমনি বড় এক মুখ তাকে খেয়ে নিল। সেই ডিমের ভেতর ছিল এক অদ্ভুত রকমের প্রাণী। সেই মুরগিকন্যা তার জন্যই মানুষ তুলে আনে, কিন্তু মুরগিকন্যা তার জন্যই সব করছে কি জন্য? গোপুদার বাড়িতে সকাল সকাল কান্নার রোল পড়ে গেছে। গোপুদার বউ কাঁদতে কাঁদতে বলছে কিভাবে এক রাক্ষসী মুরগি এসে তার স্বামীকে তুলে নিয়ে গেছে, আর এটা নিয়েই এখন সবাই গল্প করতে লাগলো। এভাবে এটা চলতে দেওয়া যাবে না। গোপুদা অনেক ভালো মানুষ ছিল। এবার নাকি গোপুদার বউ সরাসরি বেঁকেছিল। একটা দানবীয় মুরগি মহিলা এসে তাকে তুলে নিয়ে গেছে। মুরগি মহিলা? মুরগি মহিলা? হ্যাঁ, তার অর্ধেকটা শরীর ছিল মহিলার মতো, অর্ধেকটা মুরগির মতো। আমি মাঝে মধ্যে দেখতাম বড় গাছটার উপর কি যেন একটা বসে থাকে। আমি ভাবতাম বড় কোনো পাখি বাসা বেঁধে থাকে। কি, মানুষকে তুলে নিল? এত বড় মুরগিটাকে দেখেছো, তবুও কাউকে বলনি? তাকে কি এত দূর থেকে বোঝা যায়? আর আমি স্পষ্টভাবে দেখিনি। মাঝে মধ্যে দেখেছি গাছের পাতাগুলো কেমন যেন অদ্ভুতভাবে নড়াচড়া করছে। কখন দেখেছিলে? বিকেলবেলা। তাহলে যেভাবেই হোক সেটাকে মারতেই হবে, না হলে ঠিক নেই সেটা কখন কাকে তুলে নেয়। কিন্তু এত বড় পাখিকে জব্দ করবে কিভাবে? তীর ধনুক দিয়ে তাকে মারতে হবে, না হলে কোনো রাস্তা নেই। কিন্তু এমন তীরন্দাজ কোথায় পাবে? আমি আছে না? পারবে তুমি? শালা, চিলের চোখ আমার। উড়তে থাকা বকের ঠোঁট দেখেই বলে দিতে পারি কত জায়গায় মুখ মেরেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল তীর ধনুক দিয়ে তাকে মারবে। সন্ধ্যা হলো। আবার মুরগিকন্যা উড়ে এসে গাছের ডালে বসল, আর এদিকে তীর তাক করে বসে আছে শিবু আর তার বন্ধু। ওটা এসেছে। ভাই, পারবি তো? আমার অনেক ভয় লাগছে।
তীর না লাগলে ওটা উড়ে এসে আমাদেরকে ধরে নেবে। ওই ভিতু, তুই চুপ কর, আমাকে লক্ষ্য স্থির করতে দে। এই বলে শিবু তীর ছুড়ে দিল এবং তীর গিয়ে সোজা মুরগি কন্যার বুকে লাগলো। সে চিৎকার দিয়ে উড়ে গেল। ব্যথার কারণে উঠতে না পেরে সে পড়ে গেল এবং পড়ল এক কুঁড়ে ঘরের সামনে। সেই ঘরের ভেতর ঘুমাচ্ছিল বাবা মা মরা অনাথ ছেলে বান্টি। হঠাৎ শব্দ শুনে অবাক হয়ে সে বিছানা থেকে উঠে গেল। আরে কিসের শব্দ হলো এত জোরে? সে দৌড়ে গেল কি হয়েছে এটা দেখতে। সে দৌড়ে গিয়ে দেখে তো অবাক। ঠোঁট তার তীক্ষ্ণ চাহনিতে মায়া, মানুষের ভিড়ে সে এক রহস্য ছায়া। আরে এটাই তো সেই রাক্ষসী মুরগি কন্যা যে মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। এবার আমার গ্রামের মানুষের প্রতিশোধ আমি নিব, তাকে মেরে। এদিকে শিবু আর তার বন্ধু দৌড়ে সেদিকে যেতে লাগলো যেদিকে মুরগি কন্যা পড়েছিল। এরপর দৌড়ে তারা বান্টির বাড়ির সামনে এলো আর বান্টিকে ডাকতে লাগলো। বান্টি, ওই বান্টি, একটু ঘর থেকে বের হয়ে আয়। পরে বান্টি ঘর থেকে বের হয়ে এলো। হ্যাঁ ভাই, কিছু দরকার ছিল কি? তুই কি বড় কোনো অদ্ভুত মুরগি দেখলি? ও হ্যাঁ, কিছু পড়ার শব্দ হলো। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি একটি মুরগি কন্যা, কিন্তু তার কাছে যেতেই সে আবার উড়ে গেল। দেখ, এবার বেঁচে গেল, কিন্তু পরের বার আর বাঁচবে না। আচ্ছা ভাই, আর কিছু? না না, যা ঘরে যা, আর সাবধানে থাকিস। এই বলে বান্টি আবার ঘরে ঢুকে গেল। পরে শিবু এবং তার বন্ধু হতাশ হয়ে চলে গেল আর বান্টি সেই মুরগি কন্যাকে ঘরে ভেতর এক কোণাতে লুকিয়ে রেখেছিল। বান্টি তাকে মারতে চেয়েছিল কিন্তু মারেনি, কারণ মুরগির চোখে সে অদ্ভুত এক করুণার রূপ দেখেছিল। কে তুমি? তোমার মায়াবী চোখ দেখে তো মনে হচ্ছে তুমি এত জঘন্য কাজ করতে পারো না। ধন্যবাদ, কিন্তু আমি বাধ্য এই কাজ করতে। বাধ্য হওয়ার কি কারণ, যেটার জন্য তোমাকে মানুষ তুলে নিয়ে যেতে হচ্ছে? সেটা বলার মতো সময় এখন আর পাবো না মনে হয়। আমাকে মারতে দুটো লোক আসছে। দাঁড়াও, কিছু হবে না তোমার। এরপরেই বান্টি তাকে ঘরের লুকিয়ে রেখেছিল। এরপরে বান্টি সেই তীরটা বের করে এবং মুরগি কন্যাকে বলে, এবার বলো, তুমি আমার গ্রাম থেকে এভাবে মানুষ তুলে নিয়ে যাচ্ছ কেন? আমি কে কি জন্য তুলে নিয়ে যাচ্ছি সেটা তোমাকে পরে বলবো। তার আগে তুমি আমাকে বলো যে মানুষগুলো তুলে নিয়েছি সেগুলো কি একটাও ভালো মানুষ ছিল? হ্যাঁ জানি, তারা তেমন ভালো মানুষ ছিল না, কিন্তু তারা অত বড় পাপীও ছিল না যে তাদের মেরে ফেলতে হবে। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম আমি বাধ্য। সেটা এমন কোনো কারণ যেটার জন্য মানুষ মারতে হয়? আচ্ছা, আমি তোমাকে সেটা কালকে সরাসরি দেখাবো। এখন আমার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে ব্যথার কারণে। আচ্ছা, তুমি রাতে আমার ঘরেই থাকতে পারো, এই বাড়িতে আমি একাই থাকি। এই বলে সেই ঘরের ভেতর দুজনে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ভোর হলো। ঘরের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিল বান্টি, বিছানার উপর শুয়েছিল মুরগি কন্যা। সে বান্টিকে দেখছিল। আজ প্রথম তার মানুষকে দেখে অন্যরকম অনুভূতি জেগেছে, যেটা কোনো মানুষকে দেখে কোনোদিন জাগেনি। এরপরে সে ঘর থেকে বের হয়, উড়ে চলে গেল। কিন্তু শিবু মুরগি কন্যাকে বাড়ি থেকে বের হতে দেখে ফেলল। আমি জানতাম সেটা এদিকেই কোথাও পড়েছিল। শালা, তুই যে সেটাকে ঘরে লুকিয়ে রেখেছিলি সেটা তো জানা ছিল না। এই বলে রেগে শিবু বান্টির বাড়ির দিকে যেতে লাগল। এরপরে সে বান্টিকে গাছের সাথে বেঁধে ভয় দেখিয়ে বলতে লাগল, বল, সেই মুরগি রাক্ষসী কোথায়? না হলে সোজা তীর তোর বুকে ছাড়ব। ভাই, আমি তাকে বাঁচিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল সে দোষী না, এবং তার কথা শুনে বুঝেছিলাম সে সত্যি দোষী না। সত্যি কথা বল, সে কোথায় থাকে? না হলে এখানে যদি তোকে মেরে নদীতে ভাসিয়ে দিই তাহলে কেউ কিছু বুঝতেও পারবে না। ভাই, আমি সত্যি বলছি, আমি জানি না সে কোথায় আছে। তুই যেহেতু কিছু বলবি না, তবে মোর। এরপরে শিবু তীর ছুঁড়ে দিল। তীর বান্টির দিকে যাচ্ছে, অমনি মুরগি কন্যা উড়ে এসে তীরটা ধরে আবার শিবুর পায়ে ছুঁড়ে মারল। এরপর মুরগি কন্যা বান্টিকে পিঠে নিয়ে শিবুর পেছন পেছন উঠতে লাগল। পরে মুরগি কন্যা উড়ে বান্টিকে নিয়ে গেল সেই পর্বতে ডিমের কাছে। এরপর সে কে
এবং কেন এগুলো করছে বলতে লাগলো। এটাই আমার মানুষদের তুলে আনার কারণ। আমি এই জগতের কেউ নই। আমি এসেছি এক অন্য জগৎ থেকে, যেখানে আমার মতো অনেক প্রাণী আছে। কিন্তু সেই সুন্দর জগতে এক ভয়ঙ্কর নিয়ম ছিল। শিয়ালরা ছিল নিষিদ্ধ, এক অভিশপ্ত জাতি। আমার অবুঝ মন একটা শিয়ালকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেই ভালোবাসা কেউ মেনে নেয়নি। আমাদের প্রেমের কথা জানতে পেরে খোদ সেই রাজ্যের রানী আমাদের বন্দি করেন। কিংসু তখন প্রচণ্ড রাগে অস্থির হয়ে ওঠে। সে রানীর ওপর আক্রমণ করে বসে। রানী রাগে অন্ধ হয়ে আমাদের ওপর এক চরম অভিশাপ দেয়। কিংসুকে সে একটি জাদুর ডিমের ভেতর বন্দি করে ফেলে। তার আত্মা, শরীর সব কিছুই সেই ডিমের কুসুমের সাথে মিশে যায়। এরপর সেই অভিশপ্ত ডিম সহ আমাকে সেই জগৎ থেকে চিরতরে বহিষ্কার করা হয়। মানুষের জগতে আসার পর থেকে এই ডিমটাই আমার একমাত্র সঙ্গী। কিন্তু এই ডিম আর সাধারণ নেই। রাতের নিস্তব্ধতায় ডিমের ভেতর থেকে কিংসু বলে ওঠে, বালক, তুমি যদি এই ডিমকে একজন করে মানুষের প্রাণ উৎসর্গ করতে পারো, তবে 7 দিনের মাথায় আমি ফিরে পাবো আমার আসল রূপ। আমরা আবার নতুন করে শুরু করতে পারবো, সুখে শান্তিতে থাকবো এই পৃথিবীতে। তাই গত কয়েকদিন ধরে আমি তোমাদের গ্রামের সেই বড় গাছটির ওপর বসে দেখতাম গ্রামের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে। কে গ্রামের মানুষের ক্ষতি করে তারপরে তাকে তুলে নিয়ে আসতাম। এভাবে আমি 6 জন মানুষের প্রাণ উৎসর্গ করি, আর মাত্র 1 জন বাকি। 7 নম্বর বলিটা পূর্ণ হলেই কিংসু আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু একজনকে বাঁচাতে 7 জন মানুষকে উৎসর্গ করা, এটা কি ঠিক? যখন নিজের থেকে সেই একজন বেশি প্রিয় হয়ে ওঠে, তখন তাকে বাঁচাতে ঠিক বেঠিক বলতে কিছু থাকে না। তুমি তাকে এসব বলছো কেন? তাড়াতাড়ি আমার ভেতরে দাও। না, সে আমাকে বাঁচিয়েছে, তার ক্ষতি করতে চাই না আমি। যেটা বলছি সেটা করো, আমাকে রাগিও না। না, এটা আমি পারবো না। দাও, আর শুধু একটা মানুষ পেলেই আমি নতুন রূপে ফিরে আসবো। বান্টি, চলো তুমি আমার সাথে। এই বলে পালক বানটিকে নিয়ে উড়াল দিল। কিন্তু আমি যে পালককে আমার মায়ার জালে বন্দি করে রেখেছি, তাও সে আমার কথা শুনলো না কেন? তাহলে এবার তার মনে কি সত্যিই প্রেম জন্মেছে সেই মানুষের বাচ্চার জন্য? এ কারণেই আমার মোহিত করা ভালোবাসার মোহ ধীরে ধীরে কেটে যাচ্ছে। মানুষের বাচ্চা, যদি আমি এখান থেকে বের হতে পারি, তবে আমার প্রথম শিকার হবি তুই। এর মানে পালক কিংসুর প্রেমে কোনোদিন পড়েইনি, আটকা পড়েছিল তার মায়ার জালে, যার কারণে সব কথা শুনত। অন্যদিকে পালক ও বান্টি এক জোড়া প্রেম পায়রা হয়ে গ্রামের আকাশে উঠছে। তারা দুজনে নিজের অজান্তে কখন যে একে অপরের এতটা কাছে এসে গেছে তারা নিজেও জানে না। কারণ তাদের এই প্রেমে কোনো জাদু ছিল না, সেটা ছিল মন থেকে। কিন্তু এখনো জাদুর প্রেম পালকের মনে ছিল। তাই পালক বান্টিকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আবার উড়ে চলে গেল। অন্যদিকে শিবু ব্যথার কারণে হাঁটতে না পেরে গাছের নিচে বসেছিল। পালক এসে শিবুকে উল্টো করে তার পা ধরে নিয়ে উড়ে গেল। এরপরে সেই ডিমের উপরে ছুঁড়ে দিল। আর এটা ছিল ডিমে উৎসর্গ করা 7ম শরীর। তাই ডিম ভেঙে এবার বের হয়ে এলো কিংসু, অদ্ভুত এক রূপে। নতুন শরীরের ফিরে কেমন লাগছে? আমার ভালো তখনই লাগবে যখন সেই মানুষের বাচ্চার মাথা চিবিয়ে খাবো। তার সাথে তোমার কিসের শত্রুতা? আমি কখনোই হতে দেব না। তাহলে তুমি কি আমার সাথে থাকতে চাও না? চাই, তবে এখানে তাকে মারার সাথে কি সম্পর্ক? বলেছিলাম না, আমরা দুজনে পৃথিবীতে শান্তিতে থাকবো, কিন্তু মানুষ থাকতে পৃথিবীতে কোনো দিন শান্তি আসবে না। তাই আমার প্রথম শিকার সেই ছেলেটি। এসব তুমি কি বলছো? তুমি বলো, সেই ছেলেটি কোথায় আছে? কখনোই বলবো না। তবে আমি নিজেই খুঁজে বের করব। এসব সে কি বলছে? তার মানে কি সে মানুষদের মারবে? না, এটা হতে দেওয়া যাবে না। এদিকে বান্টি রাস্তা দিয়ে হাঁটছিল, অমনি পালক তার সামনে এলো। বান্টি, তোমাকে লুকাতে হবে। কিংসু তোমাকে খুঁজছে মারার জন্য। আমাকে মারার জন্য?
হ্যাঁ, বেশি সময় নেই। এখনই কোথাও লুকাতে হবে, না হলে সে চলে আসবে। অমনি আকাশ হঠাৎ কালো হয়ে গেল আর মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে আমাদের দুজনকেই লুকাতে হবে। হ্যাঁ, ওটাই তো কথা। কিন্তু কোথায় লুকাতে পারি যাতে বৃষ্টি এবং কিংসু খোলা আকাশ থেকে কেউ যেন আমাদের দেখতে না পায়? সামনে গোপুদার বাড়ি আছে, কিন্তু তোমাকে তো সবাই চেনে, তাই কোনো বাড়িতে লুকানো সম্ভব না মনে হচ্ছে। সমস্যা নেই, আমাকে কেউ চিনতে পারবে না। দাঁড়াও একটু। এরপর পালক ছোট হয়ে সাধারণ এক মুরগির রূপ নিল। পরে বান্টি তাকে তুলে নিয়ে দৌড় দিল। সে দৌড়ে এক বাড়ির সামনে গেল। সেই বাড়িটা ছিল মৃত গোপুদার বাড়ি। চাচি, একটু দরজাটা খুলুন। বাইরে কে ডাকছো? চাচি, আমি বান্টি। এই বৃষ্টিতে বাইরে কি করছিস? ভেতরে আয়। অনেক ধন্যবাদ চাচি। বস বাবা, ঝড় থামলে যাস। জানিস তো বাবা, তোর চাচাকে সেই রাক্ষসী মুরগিটা তুলে নেয়ার পর থেকে আমাকে দেখার মতো কেউ নাই, তাই কিছু খেতে দিতে পারলাম না। না চাচি, ওসব লাগবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। ভেতরে কে আছে? দরজা খুলো, না হলে ভেঙে ঢুকবো। চাচি যেও না, এটাই সেই রাক্ষস যার কারণে চাচা মরেছে। সে এবার আমাকে খুঁজতে এসেছে। বাবা, তুই এখান থেকে এক পাও কোথাও যাস না। আমি যাচ্ছি সেই রাক্ষসীর কাছে। কিন্তু চাচি, সে আপনার ক্ষতি করতে পারে। আমার আর কি ক্ষতি করবে বাবা? সে তো সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলেছে তোর চাচাকে নিয়ে। কিন্তু চাচি, তুমি যেও না। বড়দের কথা শুনতে হয়, এটাও জানিস না? এই বলে রোকেয়া গেল দরজা খুলতে। রাক্ষসী মুরগি, তুই আমার বাঁচার একমাত্র আশা কেড়ে নিয়েছিস। এবার তোর মরার পালা। এদিকে বান্টি দাঁড়িয়ে রইল। অমনি এক চিৎকার শোনা গেল। চিৎকার শুনে বান্টি তাড়াতাড়ি দৌড়ে গেল। তারা দুজনে দৌড়ে গিয়ে দেখে মাটিতে পড়ে বৃষ্টিতে ভিজছে রোকেয়ার মাথাহীন শরীর। গোপুদা অনেক খারাপ মানুষ ছিল। মানুষকে খারাপ বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতি করে এসব টাকার পাহাড় করেছিল। কিন্তু ওনার বউ রোকেয়া চাচি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। মানুষের অনেক উপকার করতেন সেই টাকা দিয়ে। কিংসুর মতো এক শয়তানের জন্য আমি এতগুলো ভালো মানুষের জীবন নষ্ট করেছি। না জানি ইনার মতো সেই 6 জন মানুষের বউ বাচ্চার কাছে আমি কত খারাপ। তাদের কাছে আমি একজন রাক্ষসী। চলো, যেভাবেই হোক আমাদের তাকে আটকাতেই হবে, না হলে সে আরও বেশি ক্ষতি করতে পারে। এভাবে লুকিয়ে থাকলে হবে না। হ্যাঁ, এবার আমার ভুল শোধরানোর একটা সুযোগ পেয়েছি। এটা হাতছাড়া করব না। পরে পালক বান্টিকে পিঠে নিয়ে উড়াল দিল। মানুষের বাচ্চা, তুই যেখানেই থাক বেশিক্ষণ বাঁচতে পারবি না। সেই কিংসু সামনে যাকেই পেয়েছে তাকেই মেরে মেরে দিয়ে গেছে। পালক শুধু তার অভিশপ্ত প্রেমকে মুক্ত করেনি, সে মুক্ত করেছে মানুষ মারা এক পিশাচ, যার মানুষের প্রতি ছিল তীব্র ঘৃণা। এসব সে কি করেছে? এত কিছু সাজা তাকে পেতেই হবে। হ্যাঁ, কিন্তু এতগুলো মানুষকে সে একসাথে মেরেছে, তার মানে সে এখন আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। এখন আমরা তাকে কিভাবে আটকাবো? এখন আমাদের যেতে হবে সেই পর্বতে। সেখানে গিয়ে ফ্লোরিন্ডার জঙ্গলের রানীমাকে ডাকতে হবে। রানী যদি ভুল ক্ষমা করে আর তাকে আবার বন্দি করে, তাহলে তাকে আটকানো সম্ভব। না হলে তাকে আটকানো সম্ভব না। সে এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এরপর তারা দুজনে উড়ে সেই পর্বতে আবার গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর পালক চোখ বন্ধ করে ডাকছিল রানীপরীকে। ফ্লোরিন্ডার রানীমা, ওগো রানীপরী, সব ভুলের তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করো ওগো রানীমা, একবার দেখা দাও, তোমার এই সন্তানকে আর একবার ছায়া দাও। এখন বুঝেছ তো? কিন্তু এমন সময় বুঝেছ যখন তুমি আরও বড় ভুল করে ফেলেছ। এখন আমারও তাকে আটকানো সম্ভব না, কারণ জাদু শক্তির সাথে সাথে তার শরীরে এখন 7 জন মানুষের শক্তিও যোগ হয়েছে। পালক এখনো তার কল্পনার জগতে আছে, কিন্তু এদিকে কিংসু চলে এলো সেখানে। মানুষের বাচ্চা, তোর কারণে আমার এতদিনের সাজানো প্ল্যানটা ধূলিসাৎ হয়ে গেছে। আসল ভালোবাসা পেয়ে সে এখন আমার জাদুর প্রেমের মোহ থেকে ধীরে ধীরে সরে গেছে। এই বলে সে বান্তির উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার গলা চেপে ধরে আকাশে উঁচুতে নিয়ে যেতে লাগলো। কিন্তু
কিন্তু কোনো তো উপায় আছে তাকে আটকানোর। তবে তাকে তুমি আবার আটকাতে পারবে যদি তুমি তাকে সেই ডিমের উপর আবার আনতে পারো। ধন্যবাদ রানীমা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পালক বানটিকে কিংশুর হাত থেকে মুক্ত করে বানটিকে পর্বতের উপর রেখে আবার উড়ে গেল, আর কিংশুর সামনে দিয়ে উড়ে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং তাকে নিয়ে ডাইরেক্ট ডিমের উপর পড়ল। কিংশু আবার ডিমে বন্দী হল। আর পালক বানটিকে নিজের ভুলে অনুতপ্ত হয়ে মনের কষ্টে জড়িয়ে ধরল, কারণ সে বানটির বুকে সেই জায়গাটা খুঁজে পেয়েছে যেটা খুঁজছিল কিংশুর বুকে। অমনি রানী পরী তাদের সামনে প্রকট হলো। আমার বাচ্চা, আমি এখন বুঝতে পারলাম এখানে তোমার কোন দোষ ছিল না। তুমি তার জাদুর ছলে মোহিত ছিলে, তাই তোমার হোশ ছিল না। কিন্তু এই ছেলের প্রতি আসল ভালোবাসা তোমায় আবার সেই মায়া থেকে ফিরে আসতে সহযোগিতা করেছে। কিন্তু তোমাদের এই ভালোবাসা এই পৃথিবীর মানুষ মেনে নেবে না, তাই তোমাকে ফ্লোরিন্ডার জগতে স্বাগতম। ফ্লোরিন্ডার মানুষ জামাইয়ের সাথে, আর তোর জন্য অপেক্ষা করছে ফ্লোরিন্ডার অভিশপ্ত জঙ্গল। ফ্লোরিন্দার জগৎ অদ্ভুত সব রহস্যে ভরা। যদি কমেন্টে বলো এটা কেমন লেগেছে, তাহলে ফ্লোরিন্ডার জগতের আরও গল্প আনতে আমরা উৎসাহিত হব। অভিশপ্ত মুরগিকন্যা ছিল ফ্লোরিন্ডার জগতের দ্বিতীয় গল্প। প্রথম গল্পটি ছিল রাজকুমারী পিঙ্কি, আর পরের গল্পটি হলো না, ওটা বলা যাবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকো, পরের গল্পটি পেয়ে যাবে।